অবুঝ দুই শিশু নিজেদের মাকে মৃত্যুর দুনিয়া থেকে ফিরিয়ে আনার জন্য অ্যালকেমির সাহায্য নেয়। তবে এই প্রক্রিয়ায় তারা এক ভয়ঙ্কর বিপদ ডেকে আনে। মুভি শুরু করার আগে অ্যালকেমি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। অ্যালকেমি কোনো ধরনের ম্যাজিক বা জাদু না, এটি মূলত একটি সায়েন্টিফিক মেথড, সায়েন্স এবং নেচারের সমন্বয়। অ্যালকেমিতে কিছু ফ্যাক্টর কাজ করে। প্রথমত ল অফ ইকুইভ্যালেন্ট এক্সচেঞ্জ, মানে সমমূল্যের বিনিময়। এটিই হচ্ছে অ্যালকেমির প্রধান ভিত্তি। অ্যালকেমির মাধ্যমে চাইলেই কোনো কিছু শূন্য থেকে তৈরি করা যায় না। কোনো কিছু তৈরি করতে চাইলে তার সমান মূল্যের কিছু একটা ত্যাগ করতে হয়। যেমন লোহা থেকে ছুরি তৈরি করা সম্ভব, লোহার উপাদান যতটুকু হবে ছুরির আকারও ঠিক ততটুকুই হবে। অর্থাৎ অ্যালকেমিতে রসায়নবিদ্যাও কাজ করে। অ্যালকেমি করার জন্য জাদুকরী মন্ত্রের প্রয়োজন না হলেও জ্যামিতিক নকশার প্রয়োজন হয়, যাকে বলা হয় ট্রান্সমিউটেশন সার্কেল। অ্যালকেমির দুনিয়ায় অ্যালকেমিকে একটা সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। ছোট্ট দুই ভাই এডওয়ার্ড এবং অ্যালরিক ছোটবেলা থেকে অ্যালকেমি শিখতে শুরু করে। তারা ঘরে থাকা বিভিন্ন জিনিস ট্রান্সমিউটেশন সার্কেলে রেখে আলকেমি করে খেলনায় রূপান্তর করে। এমনই একদিন তারা খেলনা তৈরি করে তাদের মাকে দেখায়। এডওয়ার্ড আর অ্যালরিকের বাবা অনেক আগেই মারা গেছে। অসুস্থতার কারণে হঠাৎই একদিন তাদের মাও মারা যায়। এতে দুই ভাই পুরোপুরি একা হয়ে যায়। মায়ের মৃত্যু মেনে নিতে না পেরে ছোট্ট এডওয়ার্ড বলে সে অ্যালকেমি করে তার মাকে ফিরিয়ে আনবে। অ্যালকেমি বইয়ের একটা চ্যাপ্টারে সে আর্টিফিশিয়াল হিউম্যানদের ব্যাপারে পড়েছিল। তাদেরকে বলা হয় হুমানকিউলি। এডওয়ার্ডের মনে হয় এই পদ্ধতিতে সে তার মাকে ফিরিয়ে আনতে পারবে। অ্যালরিক বলে অ্যালকেমিতে হিউম্যান তৈরি করা নিষিদ্ধ, জানাজানি হলে তাদের জেলও হতে পারে। এডওয়ার্ড বলে তারা এই ব্যাপারে কাউকে জানাবে না। তারা এই অ্যালকেমি করার জন্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র জোগাড় করে আনে, লাইব্রেরি থেকে বই খুঁজে আনে। এরপর ট্রান্সমিউটেশন সার্কেল তৈরি করে ৩৫ লিটার পানি, ২০ কিলোগ্রাম কার্বন, ৪ লিটার অ্যামোনিয়া, ১.৫ কিলোগ্রাম চুন, ৮০০ গ্রাম ফসফরাস, ২৫০ গ্রাম লবণ, এমন আরও কিছু উপাদান একত্র করে। এরপর দুই ভাই নিজেদের শরীর থেকে ১ ফোঁটা করে রক্ত দিয়ে দেয়। নিজেদের মাকে আবারও দেখার তীব্র ইচ্ছায় তারা অ্যালকেমি করতে শুরু করে। হঠাৎ করে উপাদানগুলো মিশ্রণ হতে শুরু করে আর ঘরের মধ্যে একটা ভয়ঙ্কর তুফানের সৃষ্টি হয়। এতে অ্যালরিক তুফানের সাথে ভেসে অন্য কোনো ডিমেনশনে হারিয়ে যায়। অ্যালকেমি করার বিনিময়ে এডওয়ার্ড তার ভাই অ্যালরিককে হারিয়ে ফেলে। মূলত অ্যালরিক গেট অফ ট্রুথ নামক একটা স্থানে চলে গেছে। এরপর এডওয়ার্ডকেও গেট অফ ট্রুথে টেনে নিয়ে যাওয়া হয়। এখানে আমরা এডওয়ার্ডকে বড় রূপে দেখি। তবে এই ঘটনাটা ছোটবেলাতেই ঘটেছিল। আমরা ধরে নিব এডওয়ার্ড এখনও ছোটই আছে। গেট অফ ট্রুথে এডওয়ার্ডের সাথে একটা অ্যান্টিটির দেখা হয়। সে নিজেকে ট্রুথ, ইউনিভার্স বা ক্রিয়েটর হিসেবে পরিচয় দেয়। আমরা তাকে ইউনিভার্স বলেই ডাকবো। ইউনিভার্স এডওয়ার্ডকে একটা সত্য দেখায়। এডওয়ার্ড তার মাকে এক ঝলক দেখতে পায়। সে বুঝতে পারে হিউম্যান ট্রান্সমিউটেশন নিয়ে তার থিওরি ভুল ছিল না। এডওয়ার্ড আরও একবার তার মাকে দেখার জন্য রিকোয়েস্ট করে। ইউনিভার্স বলে এতটুকু দেখার বিনিময়ে তাকে কিছু একটা ত্যাগ করতে হবে। এই বলে ইউনিভার্স বিনিময় হিসেবে এডওয়ার্ডের একটা পা কেড়ে নেয়। এক পা হারিয়েও এডওয়ার্ড তার ভাই অ্যালরিককে ফিরিয়ে আনার জন্য আবারও গেট অফ ট্রুথে ফিরে যায়। এবার সে তার এক হাতের বিনিময়ে অ্যালরিকের সোল ফিরিয়ে আনে। অ্যালরিকের দেহ না থাকায় এডওয়ার্ড অ্যালরিকের সোলটাকে একটা মেটাল আর্মরে স্থাপন করে দেয়। এরপর এডওয়ার্ড জানতে পারে ফিলোসোফার স্টোনের বিনিময়ে সে অ্যালরিকের দেহ ফিরিয়ে আনতে পারবে। তাই সে হন্য হয়ে ফিলোসোফার স্টোন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করার পর, অনেকবার ব্যর্থ হওয়ার পর এডওয়ার্ড জানতে পারে একজন প্রিস্টের কাছে ফিলোসোফার স্টোন আছে। তাই এডওয়ার্ড সেই প্রিস্টের পিছু করে। প্রিস্ট নিজেও একজন অ্যালকেমিস্ট। সে অ্যালকেমি করে ফিলোসোফার স্টোনের মাধ্যমে এডওয়ার্ডের উপর আক্রমণ করে। কিছুক্ষণ তাদের মধ্যে অ্যালকেমি শো ডাউন চলে। এক পর্যায়ে প্রিস্ট স্টোন ব্যবহার করে ভয়ঙ্কর কিছু ক্রিয়েচার তৈরি করে। এডওয়ার্ডও অ্যালকেমি দিয়ে ওয়েপন তৈরি করে নেয়। এডওয়ার্ড এখন অ্যালকেমিতে এতটাই এক্সপার্ট হয়ে গেছে যে অ্যালকেমি করার জন্য তার ট্রান্সমিউটেশন সার্কেলের প্রয়োজন হয় না। ক্রিয়েচারগুলো এডওয়ার্ডকে ঘিরে ধরলে অ্যালরিক এসে তাকে বাঁচায়। রিয়েল ওয়ার্ল্ডে তো অ্যালরিকের বডির অস্তিত্ব নেই, তাই অ্যালরিকের সোল এই আর্মরের মধ্যে সিল করা আছে। আর আমরা দেখেছিলাম অ্যালকেমি করতে গিয়ে দি ইউনিভার্স এডওয়ার্ডের এক হাত আর এক পা বিনিময় হিসেবে নিয়েছিল। তাই এডওয়ার্ড এখন মেকানিক্যাল হাত পা ব্যবহার করছে। এই কারণেই তার নাম দেওয়া হয়েছে ফুল মেটাল অ্যালকেমিস্ট। প্রিস্ট আর এডওয়ার্ডের মধ্যে আরও কিছুক্ষণ ফাইট চলে। এক পর্যায়ে প্রিস্টের হাত থেকে ফিলোসোফার স্টোন খুলে পড়ে যায়। তখন কর্নেল রয় এসে স্টোনটা হাতে নেয়। মূলত কর্নেল রয় এডওয়ার্ডকে সরকারি অ্যালকেমিস্ট হওয়ার অফার দিয়েছিল। সরকারি ইনফরমেশন কাজে লাগিয়ে ফিলোসোফার স্টোন খোঁজার জন্যই এডওয়ার্ড মিলিটারিতে জয়েন করেছে। এডওয়ার্ড দেশের সবচেয়ে অল্প বয়সী সরকারি অ্যালকেমিস্ট। কর্নেল রয় তার ফ্লেম অ্যালকেমি পাওয়ার দিয়ে প্রিস্টের স্টোনটা জ্বালিয়ে দেয়। আসল ফিলোসোফার স্টোন কোনোভাবেই ধ্বংস করা যায় না। যেহেতু এই স্টোনটা ধ্বংস হয়ে গেছে, তার মানে এটা আসল ফিলোসোফার স্টোন না। এডওয়ার্ড বুঝতে পারে সে আবারও একটা ফেক স্টোনের জন্য এত কিছু করেছে।
এতদিনের চেষ্টায় প্রতিবারই সে ফেক স্টোনই খুঁজে পেয়েছে। প্রিস্ট সুযোগ বুঝে মিলিটারি থেকে পালিয়ে যায় আর এডওয়ার্ডকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। কর্নেল রয় এডওয়ার্ডকে বোঝানোর চেষ্টা করে ফিলোসোফার স্টোন শুধুই একটা কাল্পনিক বস্তু, বাস্তবে এমন কিছুই এক্সিস্ট করে না। আর্মি অনেক রিসার্চ করেও এমন কোনো স্টোনের সন্ধান পায়নি। এডওয়ার্ড বলে সে তার নিজের হাত পা ফিরিয়ে আনতে চায় না, যে কোনো মূল্যে সে তার ভাই অ্যালরিকের বডি ফিরিয়ে আনতে চায়। তাই তার ফিলোসোফার স্টোনের অনেক প্রয়োজন। অ্যালকে ঠিক করার জন্য যা করতে হয় সে তাই করবে। কর্নেল রয় এডওয়ার্ডকে ফিলোসোফার স্টোন খোঁজা বাদ দিয়ে অন্য কোনো উপায় বের করতে বলে। এরপর ক্যাপ্টেন হিউজ আর জেনারেল হাকুরো এডওয়ার্ডের সাথে দেখা করতে আসে। জেনারেল হাকুরো এডওয়ার্ড আর তার ভাই অ্যালরিকের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। হেডকোয়ার্টার থেকে বের হলে উইনরি নামের একটা মেয়ে এসে এডওয়ার্ডের মেটাল হাতটা চেক করে। উইনরি হচ্ছে এডওয়ার্ড আর অ্যালরিকের ছোটবেলার বন্ধু। উইনরির বাবা একজন মেকানিক। উইনরি নিজেই এডওয়ার্ডের জন্য মেকানিক্যাল হাত আর পা তৈরি করেছে। লড়াই করতে গিয়ে মেকানিক্যাল হাত ড্যামেজ হয়ে যাওয়ায় উইনরি এডওয়ার্ডের উপর রেগে যায়। অন্যদিকে সেই প্রিস্ট পালিয়ে একটা গ্যাংয়ের কাছে আসে। প্রিস্ট এদের হয়েই কাজ করছে। দেখতে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ না, এরা হচ্ছে হোমানকিউলি। এই টিমের লিডার হচ্ছে লাস্ট, যে তার আঙুলগুলো টেন্টিকলসের মতো বড় আর ধারালো করতে পারে। অ্যানভি যে কারো রূপ ধারণ করতে পারে, আর গ্লুটনি যে কোনো কিছু হজম করে ফেলতে পারে। একজন পাওয়ারফুল অ্যালকেমিস্ট এদেরকে তৈরি করেছিল। লাস্ট সেই প্রিস্টকে হত্যা করে ফেলে। এরপর গ্লুটনি বডিটাকে খেয়ে ফেলে। জেনারেল হাকুরো বলে সে এডওয়ার্ড আর অ্যালরিককে সাহায্য করতে চায়। তাই সে কর্নেল রয়কে এডওয়ার্ড আর অ্যালরিকের সাথে একজন বায়ো অ্যালকেমিস্ট টাকারের সাথে সাক্ষাৎ করাতে বলে। কর্নেল রয় এডওয়ার্ড আর অ্যালরিককে টাকারের সাথে দেখা করাতে নিয়ে যায়। কর্নেল রয় জানায় টাকারই সর্বপ্রথম বায়োলজিক্যাল অ্যালকেমি শুরু করেছিল। আজকাল সে একটা কাল্পনিক প্রাণী তৈরি করার চেষ্টা করছে যে কথা বলতে পারে। 2 বছর আগেও টাকার একটা প্রাণী বানিয়েছিল। সেই প্রাণীটা শুধু একটা লাইনই বলেছিল, সে বাঁচতে চায় না, তাকে যেন মেরে ফেলা হয়। হয়তো টাকার জানে কিভাবে অ্যালের বডি ফিরিয়ে আনা যাবে। টাকারের বাড়িতে গিয়ে তারা একটা প্যাট ডগ অ্যালেকজান্ডার আর টাকারের মেয়ে নিনার সাথে পরিচিত হয়। টাকারের স্ত্রী 2 বছর আগেই মারা গিয়েছিল। এখন সে তার মেয়ে নিনাকে নিয়েই বাস করে। এডওয়ার্ড তার সাথে ঘটা সকল ঘটনা টাকারকে জানায়, কিভাবে সে তার ডান হাতের বিনিময়ে অ্যালের সোল ফিরিয়ে এনেছিল। সে টাকারের থেকে অ্যালের বডি ফিরিয়ে আনার পদ্ধতি জানতে চায়। টাকার বলে এখনও সে এমন কোনো পদ্ধতি সম্পর্কে জানতে পারেনি, তবে সে অ্যালরিককে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চায়। তাই অ্যালরিক এক্সপেরিমেন্টের জন্য টাকারের কাছে থেকে যায়। টাকার এডওয়ার্ডকে ডক্টর মার্কো নামের একজনের খোঁজ দিয়েছে। ডক্টর মার্কো ফিলোসোফার স্টোন নিয়ে রিসার্চ করছে। তবে 1 বছর ধরে ডক্টর মার্কোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এডওয়ার্ড আর উইনরি ডক্টর মার্কোকে খুঁজতে বের হয়। অন্যদিকে টাকার অ্যালরিককে বলে পৃথিবীতে খুব কম সংখ্যক অ্যালকেমিস্ট সোল ফিরিয়ে আনতে পেরেছে। এটা অ্যালরিকের আসল সোল না। এডওয়ার্ডের মধ্যে সোল ফিরিয়ে আনার ক্ষমতা নেই। হতে পারে এগুলো শুধুই এডওয়ার্ডের বানানো মিথ্যা স্মৃতি। আসলে অ্যালরিকের সোল এক্সিস্টই করে না। এসব শুনে অ্যালরিকের তার ভাই এডওয়ার্ডের উপর ক্ষোভ তৈরি হয়। দীর্ঘ সময় খোঁজার পর অবশেষে এডওয়ার্ড ডক্টর মার্কোকে খুঁজে পায়। ডক্টর মার্কো ভাবে মিলিটারিরা তাকে ধরতে এসেছে, তাই সে এডওয়ার্ড আর উইন্ডির উপর আক্রমণ করে। ডক্টর মার্কোকে শান্ত করার পর এডওয়ার্ড তাকে ফিলোসোফার স্টোনের ব্যাপারে জিজ্ঞেস করে। ডক্টর মার্কো বলে ফিলোসোফার স্টোন মানুষকে ধ্বংস করে দেয়। জাহান্নামে পতিত না হতে চাইলে ফিলোসোফার স্টোন থেকে দূরে থাকাই ভালো। এডওয়ার্ড বলে যে কোনো মূল্যে তার ফিলোসোফার স্টোন প্রয়োজন। তখনই লাস্ট নামের সেই হোমানকিউলি সেখানে চলে আসে। ডক্টর মার্কো লাস্টের উপর কয়েকবার গুলি চালায়, তবে এতেও লাস্টের কিছুই হয় না। মুহূর্তের মধ্যেই তার ক্ষতস্থান হিল হয়ে যায়, অর্থাৎ হোমানকিউলিরা অমর হয়। লাস্ট এডওয়ার্ড আর উইন্ডিকে আটকে ফেলে। তাদের কথা থেকে বোঝা যায় ডক্টর মার্কো একসময় লাস্টের হয়ে কাজ করত। ডক্টর মার্কোকে এখন আর তার কোনো প্রয়োজন নেই। এই বলে লাস্ট ডক্টর মার্কোকে হত্যা করে ফেলে। মারা যাওয়ার আগে ডক্টর মার্কো এডওয়ার্ডকে 5 নম্বর ল্যাবরেটরিতে যেতে বলে। সেখানেই আছে ফিলোসোফার স্টোন। উইন্ডিকে রেখে এডওয়ার্ড আবারও টাকারের সাথে দেখা করতে যায়। ইতিমধ্যেই টাকার একটা কথা বলা প্রাণী তৈরি করে ফেলেছে। প্রাণীটি এডওয়ার্ডের নাম ধরে ডাকে। এডওয়ার্ড তো এটা শুনে ফ্যাসিনেট হয়ে যায়। টাকার বলে এখন আর মিলিটারি তার চাকরি কেড়ে নিতে পারবে না। তার আগেই সে সিমেরা মানে কথা বলা প্রাণী তৈরি করে ফেলেছে। তখনই সেই প্রাণীটা এডওয়ার্ডকে তার সাথে খেলা করার জন্য আবদার করে। এটা শোনার সাথে সাথেই এডওয়ার্ড বুঝে যায় টাকার তার মেয়ে নিনা আর তাদের পোষা কুকুর অ্যালেকজান্ডারকে একসাথে ট্রান্সমিউট করে এই কথা বলা প্রাণীটা তৈরি করেছে। 2 বছর আগে তার স্ত্রী মারা গিয়েছিল, অর্থাৎ 2 বছর আগে সে যে কথা বলা প্রাণীটা তৈরি করার কারণে সরকারি অ্যালকেমিস্ট হয়েছিল। সে ছিল টাকারের স্ত্রী। প্রচণ্ড রাগে এডওয়ার্ড টাকারের উপর আক্রমণ করে। টাকার বলে মানুষের উপর এক্সপেরিমেন্ট না করলে প্রোগ্রেস করা সম্ভব না। এডওয়ার্ড নিজেও তো তার ভাইকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে। তারা দুইজনই একই রকম।
এডওয়ার্ড টাকারকে মারতে থাকলে এলরিক এসে এডওয়ার্ডকে থামায়। নিনার এমন করুণ অবস্থা দেখে এডওয়ার্ড আর এলরিক অনেক কষ্ট পায়। মিলিটারি এসে টাকারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার আগে টাকার বলে সে সত্য জানার অনেক কাছাকাছি ছিল, আবারও তাদের দেখা হবে। এরপর এডওয়ার্ড টানা 3 দিন না খেয়ে বিশ্রাম না নিয়ে অ্যালকেমি বই পড়তে থাকে, যাতে সে অ্যালকেমি সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন করতে পারে। এডওয়ার্ডকে এই অবস্থায় দেখে ক্যাপ্টেন হিউজি তার জন্য খাবার নিয়ে আসে। ক্যাপ্টেন হিউজি বলে সে ল্যাব নাম্বার 5 আর ফিলোসোফার স্টোন খুঁজে পেতে এডওয়ার্ডকে সাহায্য করবে। এই কথা শুনে এডওয়ার্ড 3 দিন পর খাবার খায়। তারা ডক্টর মার্কোর ডকুমেন্টসের মাধ্যমে ল্যাবরেটরি 5 খোঁজার চেষ্টা করে, তবে ডক্টর মার্কোর অনেকগুলো ডকুমেন্টস খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই মিলিটারির ভিতরের কেউ ডকুমেন্টসগুলোকে সরিয়ে ফেলেছে। মিলিটারি বেসে টোটাল 4টা ল্যাব আছে, কিন্তু ল্যাব নাম্বার 5-এর কোনো রেকর্ডই নেই। তখন জেনারেল হাকুরো এসে বলে ল্যাবরেটরি 5 তার আসার আগেই ভেঙে ফেলা হয়েছিল। এখন সেই জায়গায় ফ্যাক্টরি তৈরি করা হয়েছে। বর্তমানে সেই জায়গাটা পরিত্যক্ত। সাথে সাথেই এডওয়ার্ড ল্যাবরেটরি 5-এ যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু সেখানে গিয়ে তারা ল্যাবরেটরির কোনো নাম নিশানা দেখতে পায় না। এলরিক জিজ্ঞেস করে ডক্টর মার্কোর সাথে কি হয়েছিল। টাকারের কথায় ম্যানিপুলেট হয়ে এলরিক বলে সে তো এটাও জানে না তার বডি আসলে এক্সিস্ট করে কিনা। যদি তার বডি থেকেই না থাকে তাহলে এডওয়ার্ড সেটা ফিরিয়ে আনবে কিভাবে। আর তার মনে হচ্ছে এডওয়ার্ড তার সোল ফিরিয়ে আনেনি, বরং কিছু মিথ্যা স্মৃতি দিয়ে তাকে তৈরি করেছে। টাকার তাকে বলেছে একজন বাচ্চার পক্ষে গেট অফ ট্রুথ থেকে সোল ফিরিয়ে আনা অসম্ভব। এলরিক বলে এডওয়ার্ড তাকে ধোঁকা দিচ্ছে। এতে এডওয়ার্ডও অনেক রেগে যায়। 2 ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখন ওয়েনরি এলরিককে বলে এডওয়ার্ড কখনোই তার নিজের জন্য চিন্তা করেনি। দিনরাত সে শুধু একটাই চিন্তা করে কিভাবে এলরিকের বডি ফিরিয়ে আনা যাবে, কিভাবে ফিলোসোফার স্টোন খুঁজে পাওয়া যাবে। তার কারণেই এলরিক তার দেহ হারিয়েছে, যার কারণে এডওয়ার্ড শান্তিতে ঘুমাতে পারে না। এডওয়ার্ড নিজের জীবন বাজি রেখে ফিলোসোফার স্টোন খুঁজে বেড়ায়। এইসব শুনে এলরিকের মন গলে যায়। এডওয়ার্ড প্রমিস করে সে যে করেই হোক এলরিকের বডি ফিরিয়ে আনবে। অন্যদিকে ক্যাপ্টেন হিউজি ম্যাপের মাধ্যমে বাকি 4টা ল্যাবের পজিশন রিসার্চ করে ল্যাবরেটরি 5-এর লোকেশন খুঁজে বের করে ফেলে। তবে এই ব্যাপারে কাউকে জানানোর আগেই লাস্ট সেখানে চলে আসে। লাস্ট ক্যাপ্টেন হিউজির উপর আক্রমণ করে। ক্যাপ্টেন হিউজি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। একটা ফোন বুথে ঢুকে সে কর্নেল রয়কে ফোন করে। তখনই পিছন থেকে কর্নেল রয় এসে ক্যাপ্টেন হিউজিকে হত্যা করে ফেলে। অন্যদিকে কয়েকজন সৈনিক এসে এডওয়ার্ডকে হেডকোয়ার্টারে নিয়ে যায়। এডওয়ার্ড তো বুঝতে পারে না মিলিটারিরা তাকে ক্রিমিনালের মতো ট্রিট করছে কেন। লেফটেন্যান্ট এডওয়ার্ডকে জানায় ক্যাপ্টেন হিউজি হত্যা হয়ে গেছে। কর্নেল রয় ক্যাপ্টেন হিউজিকে হত্যা করেছে। এই কথা শুনে তো এডওয়ার্ড শকড হয়ে যায়। এই কারণেই কর্নেল রয়ের কাছের লোকেদেরকে বন্দি করে রাখা হয়েছে। এমনকি টাকারও পালিয়ে গেছে। এডওয়ার্ড আর লেফটেন্যান্ট প্ল্যান করে গার্ডদেরকে আক্রমণ করে পালিয়ে যায়। তারা জানতে পারে কর্নেল রয় প্রিজনার অফ ওয়ার ক্যাম্প, যেখানে ক্রিমিনালদেরকে আটকে রাখা হয়, সেই জায়গায় গেছে। এই প্রিজনটাকে রিসার্চাররা ল্যাব নাম্বার 5 নাম দিয়েছিল। অন্যদিকে লেফটেন্যান্ট রস মিলিটারি নিয়ে কর্নেল রয়কে অ্যারেস্ট করতে আসে। কর্নেল রয় লেফটেন্যান্ট রসকে ফ্লেম অ্যালকেমি দিয়ে জ্বালিয়ে দিতে প্রস্তুত হয়। তখনই এডওয়ার্ড সেখানে চলে আসে। এডওয়ার্ড তাকে আটকানোর চেষ্টা করে, তবে কর্নেল রয় ফ্লেম দিয়ে লেফটেন্যান্ট রসকে জ্বালিয়ে দেয়। কিন্তু সম্পূর্ণ চলে যাওয়ার পরেও লেফটেন্যান্ট রস আবারও অক্ষতভাবে উঠে দাঁড়ায়। সে রয়কে জিজ্ঞেস করে সে কিভাবে জানলো সে আসল রস না। কর্নেল রয় বলে রসের তিল অন্য গালে ছিল। তখনই রিভিল হয় এটা আসলে লাস্টের টিম মেম্বার অ্যানভি, যে রূপ পরিবর্তন করতে পারে। সাথে সাথেই লাস্ট আর গ্লুটোনিও সেখানে আসে। অ্যানভি আবারও কর্নেল রয়ের রূপ নেয়। সবাই বুঝতে পারে ক্যাপ্টেন হিউজিকে কর্নেল রয় না, বরং অ্যানভি হত্যা করেছে। মারা যাওয়ার আগেই ক্যাপ্টেন হিউজি কর্নেল রয়কে ল্যাব নাম্বার 5-এর লোকেশন জানিয়ে গিয়েছিল। টাকার জেল থেকে পালিয়ে গেছে শুনে লাস্টও অবাক হয়ে যায়। সে অ্যানভিকে ল্যাব নাম্বার 5-এ পাঠিয়ে দেয়। গ্লুটোনি দানবের রূপ ধারণ করে মিলিটারির উপর আক্রমণ করে, আর লাস্টের অ্যাটাকে কর্নেল রয় আহত হয়ে যায়। লাস্ট ল্যাব নাম্বার 5-এর দিকে যেতে শুরু করে। তখন কর্নেল রয় এডওয়ার্ডকে লাস্টকে ফলো করতে বলে। এডওয়ার্ড ল্যাব নাম্বার 5-এ চলে আসে। এডওয়ার্ড দেখতে পায় টাকার এলরিক আর উইনরিকে বন্দি বানিয়ে রেখেছে। টাকারের কথায় বাধ্য হয়ে এডওয়ার্ড তার মেকানিক্যাল হাত খুলে ফেলে দেয়। তখন টাকার একটা ফিলোসোফার স্টোন দেখায়। তার মানে ফিলোসোফার স্টোন আসলেই এক্সিস্ট করে। এরপর এডওয়ার্ড লক্ষ্য করে সে ট্রান্সমিউট স্টোন সার্কেলের মাঝখানে দাঁড়িয়ে আছে। টাকার জানায় ফিলোসোফার স্টোন তৈরি করার জন্য মানুষের বলি দিতে হয়। মানুষের সোলের বিনিময়ে ফিলোসোফার স্টোন তৈরি হয়। এখানে যারা কয়েদি হিসেবে আসতো তাদেরকে বলি দিয়েই ফিলোসোফার স্টোন তৈরি করা হতো। ডক্টর মার্কো আর তার টিম মিলে এমন অসংখ্য ফিলোসোফার স্টোন তৈরি করেছে। টাকার নিজেও জানে না এই স্টোনগুলো কী কারণে তৈরি করা হয়েছে। সে শুধু এডওয়ার্ডকে হত্যা করতে চায়। যখনই সে গুলি চালাতে যাবে তখনই লাস্ট এসে টাকারকে হত্যা করে ফেলে। ততক্ষণে লেফটেন্যান্ট আর কর্নেল রয়ও সেখানে চলে আসে।
এরই সাথে সেখানে এই সবকিছুর মাস্টারমাইন্ড এসে হাজির হয়, যে হচ্ছে জেনারেল হাকুরো। লাস্ট বলে সে জেনারেল হাকুরোকে ফিলোসোফার স্টোন তৈরি করা শেখালেও এই স্টোন ব্যবহার করার পদ্ধতি শেখাবে না। জেনারেল হাকুরো বলে টাকার আগেই তাকে স্টোনের ব্যবহার শিখিয়ে গেছে। একটা শক্তিশালী আর্মি তৈরি করার জন্য জেনারেল হাকুরো এতগুলো ফিলোসোফার স্টোন তৈরি করেছে। সেখানে হাজার হাজার ম্যানিকুইনকে জীবন্ত করার জন্য প্রস্তুত করা হয়েছে। যখনই ম্যানিকুইনগুলোতে ফিলোসোফার স্টোন স্থাপন করা হবে তখনই তারা জীবিত হয়ে হোমানকিউলিতে পরিণত হয়ে যাবে। লাস্ট এই হোমানকিউলি আর্মির মাধ্যমে মানুষের উপর রাজত্ব করতে চেয়েছিল। লাস্ট জেনারেল হাকুরোর উপর আক্রমণ করলে হাকুরো মেশিন স্টার্ট করে দেয়। এতে ফিলোসোফার স্টোনগুলো ম্যানিকুইনগুলোতে স্থাপন হয়ে যায় আর তৈরি হয়ে যায় এক ভয়ঙ্কর আর্মি, যাদের মধ্যে কোনো ফিলিংস নেই, যারা কোনো ব্যথা অনুভব করে না। জীবন পেয়ে ভয়ঙ্কর একচোখা হোমানকিউলিগুলো নিচে নেমে আসে। জেনারেল হাকুরো তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে যায়, তবে হোমানকিউলিগুলো জেনারেল হাকুরোকেই হত্যা করে ফেলে। এরপর হোমানকিউলিগুলো শহরের দিকে যেতে শুরু করে। কর্নেল রয় দেখতে পায় মাথায় আঘাত করলে হোমানকিউলিগুলোর সাথে সাথেই মারা যাচ্ছে, তাই শহরে যাওয়া থেকে আটকাতে মিলিটারিরা মাথায় নিশানা করে আক্রমণ করে। অন্যদিকে লাস্ট আর কর্নেল রয় মুখোমুখি হয়। লাস্ট কর্নেল রয়ের উপর আক্রমণ করলে এডওয়ার্ড এসে তাকে বাঁচায়। তখন লাস্ট এডওয়ার্ডকে একটা সত্য জানায়, লাস্ট আর তার সাথীদেরকে মানুষেরাই তৈরি করেছিল। তাদের প্রত্যেকের দেহে একটা করে ফিলোসোফার স্টোন আছে, যার মাধ্যমে তারা বেঁচে আছে। যতবারই তারা মারা যায় ততবারই ফিলোসোফার স্টোন তাদেরকে জীবিত করে দেয়। অ্যানভি বলে তাকে হত্যা করার জন্য এতটুকু যথেষ্ট নয়। এই কথা শুনে এডওয়ার্ড আর কর্নেল রয় বুঝে যায় অ্যানভির লাইফ লিমিট শেষ হয়ে এসেছে, যার কারণে অ্যানভি এখন হিল হতে অনেক বেশি সময় নিচ্ছে। যতগুলো সোলের বিনিময়ে অ্যানভির ফিলোসোফার স্টোন তৈরি করা হয়েছিল সেই শক্তি এখন শেষ পর্যায়ে চলে এসেছে। আর মাত্র একবার হত্যা করলেই অ্যানভি মারা যাবে। এটা বুঝতে পেরে কর্নেল রয় অ্যানভির উপর আক্রমণ করে দেয়। অ্যানভি পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। আগুনে পুড়ে অ্যানভি এবার পুরোপুরিভাবে মারা যায়। রেগে গিয়ে লাস্ট এডওয়ার্ডের উপর আক্রমণ করে। তখন অ্যালরিক এসে এডওয়ার্ডকে বাঁচায়। কর্নেল রয় ক্যাপ্টেন হিউজিসের মৃত্যুর বদলা নেওয়ার জন্য লাস্টকে বারবার পোড়াতে থাকে। পুড়তে পুড়তে দুর্বল হয়ে গেলে কর্নেল রয় লাস্টের বডি থেকে ফিলোসোফার স্টোন খুলে আনে। এতে লাস্ট মারা যায়। এখন শুধু গ্লুটনি বেঁচে আছে। অন্যদিকে মিলিটারি সকল হোমানকিউলি আর্মিকে হত্যা করে ফেলে। কর্নেল রয় লাস্টের বডি থেকে পাওয়া ফিলোসোফার স্টোন এডওয়ার্ডকে দেয়, যাতে সে স্টোনের বিনিময়ে অ্যালরিকের বডি ফিরিয়ে আনতে পারে। অবশেষে এডওয়ার্ড ফিলোসোফার স্টোনের দেখা পেয়ে যায়। এডওয়ার্ড আবারও গেট অফ ট্রুথে যায়। সেখানে সে অ্যালরিকের বডি দেখতে পায়। এতদিনে অ্যালরিকের বডি দুর্বল আর জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ইউনিভার্স অ্যালরিকের দেহের বিনিময়ে ফিলোসোফার স্টোন নিতে আসে, তবে শেষ মুহূর্তে এডওয়ার্ড ইউনিভার্সকে ফিলোসোফার স্টোন দিতে অস্বীকার করে। অ্যালরিকের দেহ না নিয়েই এডওয়ার্ড ফিরে আসে। ফিলোসোফার স্টোনের মধ্যে এতগুলো মানুষের সোল বন্দী হয়ে আছে। এই নির্মম সত্য জানার পর সে ফিলোসোফার স্টোন দিয়ে নিজের ভাইয়ের দেহ ফিরিয়ে আনতে চায় না। এডওয়ার্ড তাদের সোলগুলোকে কষ্ট দিতে চায় না। অ্যালরিকের দেহ ফিরিয়ে আনার জন্য সে অন্য কোনো উপায় খুঁজে বের করবে। অ্যালরিকও হাসি মুখে এডওয়ার্ডের কথা মেনে নেয়। একটা নতুন ভোরের সূর্য উদিত হয়। এডওয়ার্ড আবারও নতুন কোনো উপায় খোঁজার জন্য বের হয়ে পড়ে। এন্ড ক্রেডিট সিনে অ্যানবির বডি থেকে একটা প্যারাসাইট বের হতে দেখা যায়। হয়তো এই প্যারাসাইটটি হচ্ছে অ্যানবির ট্রু ফর্ম। এর মাধ্যমে আবারও সে ফিরে আসবে। সেকেন্ড পার্টে আমরা বাকি গল্প জানতে পারবো। মুভিটা যদি ভালো লেগে থাকে আর যদি তোমরা এই মুভির সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওতে লাইক করে 1000 লাইক পূর্ণ করে দিও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা পার্ট 2 দেখতে আগ্রহী। আর আমি যত দ্রুত সম্ভব পার্ট 2 নিয়ে হাজির হয়ে যাব। সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও। আর এরকম এক্সপ্লেন আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।